জয়ের সুখস্মৃতি নিয়ে ডারউইন থেকে ম্যাকাইয়ে বাংলাদেশ দল। প্রবাসী বাঙালি সমর্থকদের ভালোবাসায় সিক্ত টাইগাররা। নতুন ভেন্যুতে ইতিহাস গড়ার স্বপ্ন। ম্যাকাই টেস্টে জয়ে সমালোচনার জবাব দিতে মরিয়া অস্ট্রেলিয়া। স্কোয়াডে পরিবর্তন, ওয়েদারওয়ার্ল্ডের জায়গায় ম্যাট রেনশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি। ওয়ানডে ও 4 দিনের ম্যাচ খেলতে সাউথ আফ্রিকা গেল বাংলাদেশ এ দল। সিরিজ জয়ে অবদান রাখার পাশাপাশি জাতীয় দলে ফেরার লক্ষ্য নাঈম শেখের। আসিয়ান কাপে অংশ নিতে থমাস ডুলিকে ভালো করার চ্যালেঞ্জ দেওয়া উচিত বাফুফের। দেশের বাইরে বড় দলের বিপক্ষে ম্যাচ খেলার পরামর্শ। ফেডারেশনকে প্রভাবমুক্ত থাকার তাগিদ। আসিয়ান কাপ দিয়ে কোচের পরীক্ষা হবে। আমি কতজন বিদেশি খেলাচ্ছি, প্রবাসী খেলাচ্ছি, তাদের মানটা কেমন সেটা আমরা দেখতে পাবো। যত বেশি কঠিন প্রতিপক্ষ হবে ততই আমাদের প্লেয়াররা আরও শানিত হবে। এবং শিরোপার স্বপ্ন নিয়ে আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো ভারেলাকে উড়িয়ে আনলো মোহামেডান। লিগ কমিটির উপর অনাস্থা সাদা কালোদের। সমাধানের আশ্বাস তাবিথা ওয়ালের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। জয়ের সুখস্মৃতি নিয়ে ডারউইন থেকে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন টাইগাররা। তবে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে প্রথম দিন কোনো অনুশীলন সেশন রাখেনি টিম ম্যানেজমেন্ট। বিশ্রামেই সময় পার করেছে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে ডারউইনের মতো ম্যাকাইয়ে টাইগাররা ইতিহাস রচনা করবে বলে প্রত্যাশা প্রবাসী সমর্থকদের। তারেক হাসান শিমুলের রিপোর্ট। অস্ট্রেলিয়া আসলে একটি দেশ হলেও এখানে আসলে এক শহর থেকে অন্য শহরে পাড়ি দেওয়া যেন অন্য কয়েকটি দেশকে পাড়ি দেওয়ার সমান। ডারউইন থেকে ম্যাকাই আসতে বাজে অভিজ্ঞতা হয়েছে টাইগারদের। ভোরে রওনা দিয়ে দ্বিতীয় টেস্ট ভেন্যুতে পৌঁছাতে হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। টাউনভিলে যান্ত্রিক ত্রুটির কারণে 2 ঘন্টা বসে থাকতে হয়েছে বিমানের ভেতরেই। বিধ্বস্ত হয়ে এসেছেন ম্যাকাইয়ে, তাই পরের দিন রাখা হয়নি আনুষ্ঠানিক কোনো অনুশীলন। জিম করে দিনটা পার করেছেন ক্রিকেটাররা। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে প্রস্তুত হবেন অজি বদের। তবে ম্যাকাইয়ে নামার পর নিশ্চয়ই এমন অভ্যর্থনা ভ্রমণ ক্লান্তি কিছুটা হলেও দূর করে দিয়েছে। স্থানীয় বাংলাদেশিরা অপেক্ষায় ছিলেন ক্রিকেটারদের। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর এখানে তাদের স্বাগত জানাতে মুখিয়েছিলেন তারা। ফুলের তোড়া আর করতালিতে আমন্ত্রণ জানালেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা। টিম পৌঁছানোর পর বিশ্রামেই থাকবেন তারা, কারণ যেহেতু লম্বা একটা জার্নির বিষয় রয়েছে এবং এই জার্নির ধকল কাটিয়ে উঠতে ক্রিকেটাররা নিজেদের মতো করে আসলে সময়টা কাটাবেন। টিম ম্যানেজমেন্ট থেকে আসলে আমরা যেমনটা জেনেছি, মাকাইতে বাংলাদেশ দল এই ডারউইনের স্মৃতিকে সঙ্গী করে ভালো কিছু করবে, সেই প্রত্যাশা যেমন ক্রিকেটারদের প্রত্যাশা, কিন্তু প্রবাসী বাংলাদেশি এখানে যারা রয়েছেন এবং বাংলাদেশি যারা রয়েছেন তাদের সবারই। ডারউইন থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এদিকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে ম্যাকাইয়ে পৌঁছেছে অস্ট্রেলিয়া দলও। প্রথম টেস্টে বাংলাদেশের কাছে বাজে হারে সমালোচনায় জর্জরিত অজিরা। গ্রেট ব্যারিয়ার রিফে প্রথমবারের মতো আয়োজিত টেস্টে জয় দিয়ে সব সমালোচনার জবাব দিতে চান প্যাট কামিন্সরা। ডারউইনের হারের তিক্ততা ভুলতে বিমানবন্দরে নিজেদের চনমনে রাখার চেষ্টা করেছেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। অস্ট্রেলিয়ার ডারউইন ডিজাস্টারের পর খুব চাপের মধ্যেই আছে মাইটি অস্ট্রেলিয়া, কারণ সাবেক থেকে শুরু করে গণমাধ্যম ব্যাপকভাবে সমালোচনা করছে তাদেরকে। ম্যাকাইতে এরই মধ্যে এসে পৌঁছেছে গোটা দল। এয়ারপোর্ট থেকে বের হতে দেখেছি আমরা স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, স্টার্ক শুরু করে দলের সঙ্গে নতুন করে যোগ হয়েছেন জশ ইংলিশ। বাংলাদেশ দল কিন্তু অস্ট্রেলিয়া দলের আগেই এই মাকাইতে পা রেখেছে এবং কি তারা এই সময়টা বিশ্রামে কাটাচ্ছে। এমন একটা দুর্দান্ত জয়ের পর যেমন বাংলাদেশ আছে চনমনে, অন্যদিকে অজিরা কিন্তু একেবারে মানসিকভাবে চাপের মধ্যে রয়েছে। যদিও সেটা তাদেরকে সামনে থেকে দেখা যায়নি। এয়ারপোর্টে যখন তারা আসলে ব্যাগেজের জন্য অপেক্ষা করছিল, তারা কিছুটা হাসি খুশি থাকার চেষ্টা করছেন, সতীর্থদের সঙ্গে কথা বলছেন, অনেকেই আসলে সেলফির আবদারও মেটাচ্ছেন। তবে তারা জানেন আসলে ডারউইনে তাদের জন্য কি হয়েছে এবং সাবেকরা আসলে তাদেরকে যেভাবে ধুয়ে দিচ্ছে সেটা নিয়ে নিঃসন্দেহে তারা ভাবছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের এই জয়টাকে অনেক অজি সাবেকরা আপসেট হিসেবে দেখছেন, আবার অনেকেই সম্মানের চোখে বাংলাদেশকে দেখছেন এবং সেই সম্মানটা তারা দিতেও চাইছেন।
বাংলাদেশ বিপক্ষে হারার পর একাদশে একটা পরিবর্তনও নিয়ে এসেছে। 3 দিন আগেই কিন্তু অস্ট্রেলিয়া তাদের দল ঘোষণা করে দিয়েছে। এই দলে রয়েছে রেনশোকে যুক্ত করা হয়েছে। তিনি প্রায় 3 বছর পর টেস্ট দলে ফিরেছেন। শেফিল্ডে হয়ে দারুণ একটা পারফরমেন্স ছিল তার, সেইটার সুবাদেই তাকে দলে নেওয়া হয়েছে। জ্যাক ওয়েদারল্যান্ড ছিলেন ডারউইনের লোকাল বয়, তাকে বাদ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এই ম্যাকাইতে অজিরা কতটা ঘুরে দাঁড়াতে পারে। অন্যদিকে চনমনে বাংলাদেশ নিঃসন্দেহে চাইবে এই টেস্টে একটা ভালো ইতিবাচক ক্রিকেট খেলতে। ম্যাকাই থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ডারউইন ধাক্কা সামলাতে উঠে পড়ে লেগেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে এবার তারা পরিবর্তন আনলো নিজেদের স্কোয়াডে। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন ওপেনার জ্যাক ওয়েদারল্ড, আর স্ট্যান্ড বাই থেকে 3 বছর পর টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন ম্যাট রেনশ। এদিকে ডারউইনের পারফরমেন্সের পর বাংলাদেশকে নিয়ে আগ্রহ বেড়েছে অস্ট্রেলিয়ানদের। বিক্রি হয়ে গেছে ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট, এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে 9 উইকেটের সেই ভয়াবহ পরাজয় অজিদের অহংকারে কতটা বড় আঘাত হেনেছে তা বোঝা গেল দল ঘোষণার পরই। বাংলাদেশের ঘূর্ণিয়ার পেসের সামনে অসহায় আত্মসমর্পণের মাসুল গুনতে হলো উদ্বোধনী ব্যাটার জ্যাক ওয়েদারল্ডকে। অ্যাশেজে ভালো শুরুর সুবাদে এপ্রিলে কেন্দ্রীয় চুক্তি পেয়েছিলেন ওয়েদারল্ড, কিন্তু টেকনিকের মারপ্যাচে নিজের শহর ডারউইনে পুরোপুরি ব্যর্থ তিনি। 2 ইনিংসের রান করেছেন মাত্র 23 আর 0। একই রকমভাবে বারবার এলবিডব্লিউ এবং বোল্ড হওয়ার ভয় কাটাতে নিজের ব্যাটিং প্যাটার্ন বদলে ফেলেছিলেন ওয়েদারল্ড, কিন্তু আন্তর্জাতিক মঞ্চের চাপের সামনে টিকল না সেই কৌশল। 1 ম্যাচ পরেই তাকে ঝেড়ে ফেলল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। ওয়েদারল্ডের জায়গায় সুযোগ পাওয়া ম্যাথিউ রেনশো এখন একাদশে ঢোকার দৌড়ে সবচেয়ে এগিয়ে। গত শেফিল্ড শিল্ডে 10 ইনিংসে প্রায় 50 গড়ে 3 সেঞ্চুরি হাঁকানো রেনশো বেশ কিছুদিন ধরেই দরজায় করানার ছিলেন। তাছাড়া ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় তার রয়েছে 2 প্রথম শ্রেণীর শতক। তবে অজিদের থিঙ্ক ট্যাঙ্ক চমক দিতে ভালোবাসে। ব্যাকআপ হিসেবে স্কোয়াডে থাকা জশ ইংলিশকেও ট্রাভিস হেডের সাথে ওপেনিংয়ে নামিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। পরিবর্তনের সুর শুধু ওপেনিংয়েই সীমাবদ্ধ নয়, চরম চাপে আছেন 3 নম্বরে থাকা মার্নাস লাবুশেন। শেষ 42 ইনিংসে 25-এর কাছাকাছি গড় আর প্রায় 3 বছর ধরে সেঞ্চুরিবিহীন লাবুশেন ডারউইনে করেছেন 1 এবং 31। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তার লড়াইয়ের প্রশংসা করলেও স্বীকার করেছেন রান না পাওয়াটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। ম্যাকাই টেস্টে তার অফ ফর্ম অব্যাহত থাকলে অজিদের টপ অর্ডারে আরও একটা পরিবর্তনের দরজা খোলা থাকছে। অস্ট্রেলিয়ার এই রদবদল এবং ব্যাকফুটে চলে যাওয়ার ছায়া অবশ্য পড়েনি গ্যালারিতে। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। ঘরের মাঠে অজিদের এই কোণঠাসা অবস্থা এবং টাইগারদের রূপকথার জয় দেখতে মাঠে হয়তো উপস্থিত থাকবেন হাজারো ক্রিকেট প্রেমী। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিততে চান হাসান মাহমুদ, আর সেটা করতে পারাটাই হবে চূড়ান্ত বিজয়। বাংলাদেশের পেস সেনসেশন হাসান মাহমুদ জনপ্রিয় এক ক্রীড়া সংবাদ মাধ্যমে জানান, বাংলাদেশ এখন যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। 26 বছর বয়সী এই পেসার শুনিয়েছেন টেস্টে তার সফলতার গল্প। বাংলাদেশের দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশ বিশ্বকাপ জিতবে বিশ্বাস হচ্ছে না, তাই তো? কিন্তু সপ্তাহখানেক আগেও যদি বলা হতো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে টেস্ট হারাবে, তখনও এভাবেই আকাশ কুসুম ভাবনা বলে উড়িয়ে দিত সবাই। স্বপ্নটাকে এবার সত্যি করার অদম্য ইচ্ছা। বাস্তবে বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান হাসান মাহমুদ। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের মতে গেল দশকের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় 7টি জয়ের 3টি বাংলাদেশের। মাউন্ট মঙ্গানুয়ে থেকে রাওয়ালপিন্ডি, সবশেষ ডারউইনের ইতিহাস। অজিদের বিপক্ষে ম্যাচ জয়ের অন্যতম নায়ক হাসান মাহমুদের প্রশংসায় বুঁদ হয়ে আছে ক্রিকেট বিশ্ব। অসাধারণ সাফল্যের পর পা মাটিতে রাখলেও হাসানের লক্ষ্যটা চ্যাম্পিয়ন সিংহাসনের। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশকে বিশ্বকাপ উপহারের আশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিততে চাই, সেটি হবে আমার জীবনের সেরা অর্জন। এখন মানুষ ভাবতে শুরু করেছে বাংলাদেশ আর আগের মতো নেই। আমরা দিন দিন উন্নতি করছি। আমরা বিশ্বের যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি।
হাসান মাহমুদের সাফল্য একদিনে আসেনি, পেছনে ছিল দীর্ঘদিনের কঠোর পরিশ্রম আর হার না মানা মানসিকতা। ছোটবেলা থেকেই ফাস্ট বোলার হতে চেয়েছিলেন তিনি। স্কুলে সবাই যখন আড্ডা দিত, অবসরে শোয়েব আক্তার, শন টেট, ব্রেট লিদের বোলিং অ্যাকশন দেখতেন ২৬ বছর বয়সী এই পেসার। তার সফলতার পেছনে বড় ভূমিকা ছিল অ্যালান ডোনাল্ড, শন টেট, ওটিস গিবসনের। ডারউইন টেস্টে বল হাতে সাফল্যের গল্প শোনান ডানহাতি এই পেসার। এখানে প্রথম দিন থেকে অনুশীলন করছি আর মাঠে চেষ্টা করছি পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগানোর। যখন লক্ষ্য থাকবে প্রতিটি সেশন ভালো করার জন্য, তখন সফলতা আসবেই। আমার মতে ব্যাটসম্যানকে আউট করার দুইটি বিশেষ উপায় আছে। প্রথমত, ব্যাটসম্যান কোন শট খেলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করে কাউন্টার অ্যাটাক করা। দ্বিতীয়ত, সঠিক লেন্থে লাগাতার বল করে ব্যাটসম্যানের ধৈর্যের পরীক্ষা নেওয়া। বল হাতে জাতীয় দলে ধারাবাহিক হতে চান হাসান মাহমুদ, পারফর্ম করতে চান নিয়মিত, বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান বহুদূর। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ডারউইনের অবিশ্বাস্য জয়ের পর এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেসে টাইগাররা। পয়েন্ট পার্সেন্টেজের হিসাবে ভারত ও ইংল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে টেবিলের ৪ নম্বরে বাংলাদেশ। চলমান চক্রে এখনও বাকি ৭ ম্যাচ, এর মধ্যে ৫টিতে জিতলেই অসাধ্য সাধন করে ফেলতে পারে শান্তর দল, উঠে যেতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার মঞ্চে। ডারউইনের এক জয়ে আত্মবিশ্বাস আকাশচুম্বী। র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে আধিপত্য বিস্তার করে জেতায় বাংলাদেশ দলের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। সিরিজ শুরুর আগে পাত্তা না দিলেও এখন সমাদর করছে অস্ট্রেলিয়ানরা। ম্যাকেই টেস্টের প্রথম দিনের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। আরও একবার নিজেদের উন্নতি ও সামর্থ্যের প্রমাণ দিতে চায় টাইগাররা। শান্তর দলের পারফরমেন্সে চোখ রাখবে গোটা ক্রিকেট বিশ্ব। এমনকি আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সম্ভাবনা নিয়েও। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি চক্র শেষ হয়েছে। প্রথম চক্রে নিউজিল্যান্ড, দ্বিতীয়টায় অস্ট্রেলিয়া আর সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা। প্রথম ২ আসরে ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছিল ভারতকে। আইসিসির ইভেন্টগুলোর মধ্যে কেবল টেস্টের সর্বোচ্চ ট্রফিটাই অধরা ইন্ডিয়ার। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলও কখনো শিরোপার মঞ্চে উঠতে পারেনি। কিন্তু বিশ্লেষকদের অনেকের মতে অনেক জায়ান্ট দলের আগেই ফাইনালের টিকিট কেটে ফেলতে পারে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে ১২ টেস্টের মধ্যে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে টাইগাররা, যার মধ্যে হার মাত্র একটি। জয় পেয়েছে ৩ ম্যাচে, অন্যটি ড্র। গত বছর জুনে শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্টে ড্র করলেও পরেরটাতে হারে ইনিংস ব্যবধানে। এবছর মে মাসে ঘরের মাঠে ২ ম্যাচ সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ট্র্যাকে ফেরে বাংলাদেশ। আর ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে তো লিখেছে নতুন ইতিহাস। ৫ ম্যাচে ৬৬.৬৬ পয়েন্টস পার্সেন্টেজ নিয়ে টেবিলে অবস্থান ৪ নম্বরে। এই চক্রে এখনো বাকি ৭ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের দ্বিতীয় টেস্ট তো রয়েছেই, সাউথ আফ্রিকায় আছে আরও এক কঠিন চ্যালেঞ্জ। প্রোটিয়াদের কন্ডিশনে ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলবে শান্ত মিরাজরা। এছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ২ সিরিজ। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে এই ৪টি ম্যাচ এবং ৩ অ্যাওয়ে টেস্টের অন্তত একটিতে যদি জয় তুলে নেওয়া যায়, তাহলে বিরাট সম্ভাবনা তৈরি হবে চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। অবশিষ্ট ৭ ম্যাচের ৫টিতে জিততে পারলে বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজ হবে ৬৯.৪। এর আগের ২ ফাইনালে ৬৯.৪ বা তার চেয়ে কম পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে ফাইনাল খেলেছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত। এই পরিসংখ্যান থেকে আশাবাদী হতেই পারে টাইগাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ। সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি ৪ দিনের ম্যাচ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশে দল। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী নাইম শেখ। নিজের প্রস্তুতি অনুযায়ী সিরিজ জয়ে অবদান রাখতে চান তিনি। পাশাপাশি ভালো করে আবারও জাতীয় দলে ফেরার লক্ষ্য এই বাঁ হাতি ওপেনারের। গোলটা এখন রিভিল করতে চাচ্ছি না, যেহেতু নিজের মতন করে প্ল্যান করছি। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে নাইম শেখ। মাঝে সাদা বলে সিরিজে ডাক পেলেও জায়গাটা স্থায়ী হয়নি। এবার এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর। জাতীয় দলে ফেরার লক্ষ্য থাকলেও নিজের পরিকল্পনাটা নিজের কাছেই রাখতে চান এই ওপেনার।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সহ আয়োজক দক্ষিণ আফ্রিকা। এর আগে নভেম্বরে দেশটির মাটিতে বাংলাদেশ জাতীয় দলের আছে পূর্ণাঙ্গ সিরিজ। তাই এ দলের হয়ে এই সফরটা নাইমের জন্য নতুন এক সুযোগ। ভালো করতে পারলেই সুযোগ থাকবে জাতীয় দলে ফেরার। তাই দলে ফেরার স্বপ্ন তো আছেই, তার আগে সিরিজে ভালো করে অবদান রাখতে চান দলের জয়ে। চেষ্টা থাকবে সিচুয়েশন অনুযায়ী খেলার, যেভাবে করে এতদিন প্রিপারেশন নিচ্ছি ওইটার জন্য প্রপার ডেলিভার করতে পারি। এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স, তো এই জায়গাটা ভালো করে অবশ্যই ন্যাশনাল টিমে কামব্যাক করে। নাইমের এই সুযোগের পেছনে বড় কারণ বাংলাদেশের ক্রিকেটের ব্যস্ততা। চলতি মাসে জাতীয় দল, অনূর্ধ্ব-23, এইচপি ও ইমার্জিং দলের পর এবার মাঠে নামছে এ দল, যেখানে নাইমের সঙ্গী মাহমুদুল হাসান জয়রাও। দেশের ক্রিকেটে একসঙ্গে একাধিক দলের খেলা থাকাটা যতটা নতুনত্ব দেশের জন্য, ততটাই গুরুত্বপূর্ণ দেশের ক্রিকেটের জন্যই। ডেফিনেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ দেখেন আগে যখন ন্যাশনাল টিম খেলতো হয়তো সাথে এই টিমটা খেলতো, ইমার্জিং টিম, এইচপি টিম, তো এখন 4-5টা টিম একসাথে খেলতেছে, তার মানে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং আছে বোঝা যাচ্ছে। আমরা দেখেন ওয়ার্ল্ডের 4-5টা জায়গায় আমরা খেলতেছি, তো এটা আমাদের জন্য ডেফিনেটলি খুবই ভালো সাইন। দক্ষিণ আফ্রিকায় আগে থেকেই অবস্থান করছে বাংলাদেশ ইমার্জিং দল। সেখানে পৌঁছানোর পর তাদের সঙ্গেই যোগ দেবেন নাইমরা। এরপর দুই দলের ক্রিকেটারদের মিলিয়ে সাজানো হবে সিরিজের স্কোয়াড। তাই প্রত্যাশাটাও পরিষ্কার, পটিয়াদের মাটিতে ভালো ক্রিকেট খেলে সিরিজে কাঙ্ক্ষিত ফল পাওয়ার। কিছু প্লেয়ার ওইখানে আছে, কিছু প্লেয়ার যারা এখানে অ্যাভেলেবেল আছে, সবাই একসাথে ভালো বন্ডিং হওয়ার চেষ্টা করতেছি। ওইখানে গিয়ে হয়তো ফুল টিমটা একসাথে পেলে আমরা ইনশাল্লাহ সোফার ভালো করার আশা করতেছি। আগামী 23 আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম 4 দিনের ম্যাচ। এরপর 30 আগস্ট দ্বিতীয়টি, আর 6 সেপ্টেম্বর থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল লীগ কমিটির উপর অনাস্থা প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সাদা কালোদের আশ্বস্ত করেছেন দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া 1 বছরের জন্য আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলাকে নিয়োগ দিয়েছে মোহামেডান। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া। লা লিগা চলছে, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, সিরিয়া মাঠে গড়ানোর ক্ষণ গুনছে। ফুটবলাররাও ব্যস্ত ক্লাব জার্সিতে। ইউরোপ থেকে চোখ দেশের ফুটবলে রাখলে হতাশায় নিমজ্জিত হবেন যে কেউ। বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে নেই কোনো পরিকল্পনা। কয় দল মাঠে নামবে জানা নেই কারো। একের অধিক ফিফা নিষেধাজ্ঞায় ক্লাব লাইসেন্সিং নিতে না পারায় বাতিল হয়েছে চ্যালেঞ্জ কাপ। এত কিছুর মাঝেও ঘুমিয়ে আছে বাফুফে পেশাদার লীগ কমিটি। এই কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, যিনি কিনা আবার বসুন্ধরা কিংসের চেয়ারম্যান। কমিটিতে কোনো দলের প্রধান থাকায় ফেডারেশনের কাছে অনাস্থা প্রকাশ করেছে মোহামেডান। আমরা সবগুলি ক্লাবগুলি মিলিয়ে দিয়েছি যে এই লীগ কমিটি যেটা আছে এটার আন্ডারে আমরা খেলবো না, কারণ এটা দলীয় একটা ক্লাবের প্রতিনিধিত্ব করে এই লীগ কমিটি। সুতরাং আমরা লিখিতভাবে দিয়েছি এবং আমাদের সাথে আবাহনী সহ অন্যান্য বড় বড় সব ক্লাবগুলি লিখিতভাবে দিয়েছে এই লীগ কমিটির আন্ডারে খেলবো না। আসন্ন লিগে এবার বড় নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচকে নিয়োগ দিয়েছে সাদা কালোরা। উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ এই সাবকন্টিনেন্টালে কোচিং করানোর অভিজ্ঞতার সঙ্গে কাজ করেছেন বাংলাদেশেও। আমাদের কোচের নাম হচ্ছে ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলা। 2026-27 মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবল দলের হেড কোচ হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সাদ ফাইম জিগোদের বসুন্ধরা কিংস থেকে দলে নিয়েছে মোহামেডান। লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই সাদা কালোরা তারকাবহুল দল গড়েছে বলে জানান ক্লাব পরিচালক আমিরুল ইসলাম বাবু। এই বছর মোহামেডান ক্লাবে যেসব খেলোয়াড়রা এসছে তারা অনেক উঁচু মানের খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, এবং তাদের কাছ থেকে আমরা আশানুরূপ রেজাল্ট আশা করি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এইবার মোহামেডান ক্লাব অন্তত পক্ষে চ্যাম্পিয়ন রেসে থাকবে। সাদা কালোরা জাতীয় স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে চেয়েছে বাফুফের কাছে। কিন্তু দিবে আমাদের কোচ। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের আরও খবর জানাবো। অবশেষে স্বস্তি ফিরে এলো ঢাকা আবাহনী ক্লাবে। ফিফার দেয়া সবশেষ নিষেধাজ্ঞাটিও কাটিয়ে ফেলেছে ধানমন্ডির এই ক্লাবটি। এর ফলে বাংলাদেশ ফুটবল লিগের আগামী মৌসুমে আবাহনীর অংশগ্রহণ নিয়ে আর কোনো শঙ্কাই থাকলো না। সেই সঙ্গে ক্লাব লাইসেন্স পাওয়ার পাশাপাশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে আবাহনী লিমিটেড। বিদেশি ফুটবলারদের পারিশ্রমিক বকেয়া থাকার কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছিল আকাশী নীল জার্সিধারীরা, যার কারণে গেল মৌসুমে মধ্যবর্তী দল বদলে নতুন খেলোয়াড় নিবন্ধন করাতে পারেনি এই জায়ান্ট ক্লাবটি। তবে চলতি মৌসুমের শুরুতে 2টি নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও বাকি ছিল একটি নিষেধাজ্ঞা।
সেটিও শেষ পর্যন্ত কাটাতে সক্ষম হয়েছে ঢাকা আবাহনী। তবে এখনও নিষেধাজ্ঞা রয়েছে বসুন্ধরা কিংস এবং ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাবের। আবারও স্বাগত খেলার সময়ে। ভালোই ঝামেলায় পড়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তার বিপদ কমার তো কোনো নাম নেই, উল্টো বেড়েই চলেছে একের পর এক। বিলিয়ন ডলার বিতর্কিত ব্যবসার প্রস্তাব দিয়ে শুরুতেই হারিয়েছিলেন নিজের উপদেষ্টাকে। এবার পদত্যাগ করেছেন ফিফার সিওও কেভিন লামোর। এছাড়া তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চাপও বাড়ছে ফিফার ওপর। চতুর্থ দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে একাট্টা হয়েছে কনফেডারেশনগুলো। 2016 সালে সেপ ব্ল্যাটার বিদায় নেয়ার পর ফিফার সংস্কার এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছিলেন জিয়ানি ইনফান্তিনো। তবে এক দশক পর সেই ফিফাতেই এখন ইনফান্তিনোর বিরুদ্ধে গড়ে উঠেছে শক্ত প্রতিরোধ। উপদেষ্টা কার্লোস কর্দেইরোর পর এবার পদত্যাগ করেছেন ইনফান্তিনোর আরেক সহযোদ্ধা ফিফার সিওও কেভিন লামোর। এই সুযোগে নতুন করে আবারও সামনে এলো ইনফান্তিনোর পুনর্নির্বাচন এবং ক্ষমতার মেয়াদ ইস্যু। মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোরার এবং ফিফার সাবেক শীর্ষ কর্তাদের দাবি, বিধিমালা অনুযায়ী কোনো সভাপতি 3 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারেন না। কিন্তু প্রথম মেয়াদ পূর্ণাঙ্গ 4 বছর ছিল না এমন যুক্তি দিয়ে 2027 সালেও চতুর্থ মেয়াদের চেয়ার ধরে রাখতে চাচ্ছেন ইনফান্তিনো। এই প্রসঙ্গে সংবিধানের ব্যাখ্যা করেছেন ফিফার সাবেক গভর্নেন্স কমিটির চেয়ারম্যান মিগুয়েল মাদুরো। ফিফার সংবিধানের 33 নম্বর ধারার 2য় অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, কোনো সভাপতি 3 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। কিন্তু ইনফ্যান্তিনো চতুর্থ মেয়াদের জন্য লড়ছেন। প্রথম মেয়াদকাল 3 বছর হয়, এটি পূর্ণ মেয়াদ ছিল না বলে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ফিফার মূল বিধিতে কিন্তু তেমন কোনো ব্যতিক্রমের কথা বলা নেই। ইনফান্তিনোর এই একচ্ছত্র ক্ষমতার চর্চা থামাতে এবার একজোট হয়েছে বিশ্ব ফুটবলের প্রভাবশালী সব আঞ্চলিক সংস্থা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং উত্তর আমেরিকা ফুটবলের কনকাকাফ যৌথভাবে ইনফান্তিনোর সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যালোচনা করার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে। তবে পর্দার আড়ালের খবর, তাকে সম্মানজনকভাবে সরে দাঁড়ানোর পথ তৈরি করে দিতে চাইছে এই 3 বড় সংস্থা। স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনও প্রকাশ্য ঘোষণা দিয়েছে তারা কোনোভাবেই ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন করবে না। যদিও আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থাগুলো এখনও তার পেছনে রয়েছে। তবে সাধারণ ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর আস্থা দ্রুতই হারিয়ে যাচ্ছে ইনফান্তিনোর কাছ থেকে। সবচেয়ে বড় সমস্যা হলো সভাপতির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা। দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে একটি প্রভাব বলয় তৈরি হয়, যেখানে তার বিরোধিতা করা অসম্ভব হয়ে পড়ে। গত 60 বছরের ফিফা নির্বাচনের ইতিহাস দেখলে বুঝবেন, মাত্র 2 বার রানিং সভাপতি হেরেছেন। তাই মেয়াদ সীমাবদ্ধ থাকাটা ফুটবল শাসনের জন্য অত্যন্ত জরুরি। প্রচন্ড বিরোধিতার মুখে $20 বিলিয়ন বিতর্কিত প্রস্তাবটি ফিফা আপাতত প্রত্যাহার করে নিলেও ইনফান্তিনোর উপর চাপ কমেনি, বরং দিন দিন বাড়ছে। শেষ পর্যন্ত ইনফান্তিনো নিজের মসনদ টিকিয়ে রাখতে পারেন কিনা, সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। পরিবার সহ বার্সেলোনায় পৌঁছেছেন রদ্রি। দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার জানান তার স্বপ্ন ছিল বার্সেলোনায় খেলা। ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপা জিততে চান তিনি। স্পেনের মতো বার্সাতেও 16 নম্বর জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন রদ্রি। বিশ্বকাপ জয়ের পর স্বপ্নের ঠিকানায় রদ্রি। 1000 কোটি টাকার ট্রান্সফার ফিতে 4 বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে পাড়ি জমালেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটিতে এসেই চোখে মুখে যেন আরেক বিশ্বজয়ের আনন্দ। 2-1 দিনের মধ্যেই ক্যাম্প নুতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে রদ্রির। বিমানবন্দরে রদ্রিকে পেয়েই ঘিরে ধরেন সাংবাদিকরা। বার্সেলোনাতে যোগ দেয়া নিয়ে গণমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন 30 বছর বয়সী এই মিডফিল্ডার। আমি এখানে আসতে পেরে ভীষণ খুশি। গেল সপ্তাহে অনেক কিছুই হয়েছে, শেষ পর্যন্ত সবকিছু মন মতো হওয়ায় আমি আনন্দিত। বার্সেলোনায় খেলতে পারাটা আমার স্বপ্ন। সতীর্থদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অপেক্ষায় আছি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি থেকে শুরু করে সম্ভাব্য সবকিছুই জিততে চাই, এটাই আমার একমাত্র লক্ষ্য। রিয়াল মাদ্রিদের রেকর্ডে ভাগ বসাতে চান রদ্রি। বার্সার জার্সিতে টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ব্যালন ডিওর জয়ী এই তারকার।
সাংবাদিকদের প্রশ্ন, ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে হ্যাট্রিক শিরোপা তো মেসিও জিততে পারেননি, এই অসাধ্য সাধন হবে কিভাবে? এমন প্রশ্নে মোটেও ঘাবড়ে যাননি রদ্রি। উত্তর দিয়েছেন সোজা সাপটা। মেসির স্বপ্ন ছিল টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা, আর এটা আমারও স্বপ্ন। আমার স্বপ্ন এখনো বেঁচে আছে। আমার লক্ষ্য একই থাকবে, বার্সার হয়ে শিরোপা জেতা। এদিকে গণমাধ্যমের খবর, ক্লাবটিতে যোগ দেওয়ার আগেই নতুন আবদার করে বসেছেন রদ্রি। স্পেনের মতো বার্সাতেও খেলতে চান 16 নম্বর জার্সি পরে। এ নিয়ে কথাও হয়েছে দলে বর্তমান 16 নম্বর জার্সির অধিকারী ফার্মিন লোপেজের সঙ্গে। নু ক্যাম্প ছাড়া ফেরান তোরেসের 7 নম্বর জার্সিটি গায়ে জড়াবেন লোপেজ, আর 16 নম্বর জার্সিটি দেয়া হবে গোল্ডেন বল জয়ী এই তারকাকে। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়ালের হয়ে খেলেছেন রদ্রি। 2019-এ ম্যান সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। ব্যালন ডিওর জয়ের চিন্তা মাথায় না রেখে আপাতত পরবর্তী মৌসুমের জন্য আরও মনোযোগী হতে চান ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন। তবে ব্যক্তিগত এই পুরস্কার জয় সম্মানের বলেও জানান ইংলিশ অধিনায়ক। ব্যালন জয় ভোটারদের হাতে নির্ভর করছে বলে মন্তব্য করেন এই ফুটবলার। 2026 বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আলোচনায় ব্যালন ডিওর। কার হাতে উঠতে যাচ্ছে ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। 2026 ব্যালন ডিওর জয়ের দৌড়ে কারা এগিয়ে, এ নিয়ে বেশ কয়েকটি তালিকাও বানিয়েছে ফুটবল কেন্দ্রিক গণমাধ্যমগুলো, যেখানে প্রথম সারিতে আছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন। 2025-26-এ দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন বায়ার্ন তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ইংলিশ অধিনায়ক 64 ম্যাচে করেছেন 73 গোল। 2011-12 মৌসুমে ইতিহাস গড়া লিওনেল মেসির 82 গোলের পর কোনো ফুটবলারের জন্য এটি দ্বিতীয় সর্বোচ্চ। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 2 গোল্ডেন বুট, বিশ্বকাপের গোল্ডেন বুটের সঙ্গে 2টি ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেও ট্রফি না থাকার কারণে ব্যালন ডিওর জয়ের তালিকায় কখনো 1 থেকে 10-এর মধ্যে ছিলেন না কেইন। তবে বায়ার্ন মিউনিখে এসেই বদলে গেছে তার ভাগ্য। গেল মৌসুমে জার্মান লিগে ঘরোয়া ট্রেবল জিতেছেন কেইন। বুন্দেসলিগার পাশাপাশি ডিএফবি ফোকাল ও জার্মান সুপার কাপে বায়ার্নের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই ফুটবলার। এছাড়া ইংল্যান্ডকে বিশ্বকাপে তৃতীয় করতেও ভূমিকা ছিল কেইনের। 6 গোল করে হয়েছেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। ব্যালন জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও কেইনের ভাবনা আপাতত পরবর্তী মৌসুম ঘিরে। এখন আমার কাজ হলো এই মৌসুমের দিকে মনোযোগ দেওয়া। গেল মৌসুমে যে ভালো সময় কাটিয়েছি সেখান থেকে নিজের উন্নতি করা এবং আরো ভালো খেলা চালিয়ে যাওয়াটাই এখন বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। আগামী মৌসুম নিয়ে আমার বড় স্বপ্ন আছে, সেটি বাস্তবায়িত করতে চাই। বিশ্বকাপ শেষে বায়ার্ন মিউনিখের ক্যাম্পে যোগ দেওয়ার আগে কেইন আরও জানান ব্যালন ডিওর জয় তার জন্য সম্মানের। তবে এটি আপাতত তার হাতে নেই, বরং এই পুরস্কার এখন ভোটের মাধ্যমে নির্ধারণ হওয়ায় ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন কেইন। গেল মৌসুমে আমি যে পারফরমেন্স করেছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে ব্যালন ডিওর হলো সবচেয়ে বড় স্বীকৃতি। ব্যালন ডিওর জেতাটা আমার হাতে নেই। পারফর্ম করার ক্ষেত্রে আমার যা দরকার ছিল আমি তা করেছি। এখন এটি ভোট, অন্যান্য মানুষ এবং মিডিয়ার ওপর নির্ভর করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বিশ্বকাপের পর সম্প্রতি ছুটি কাটিয়ে বায়ার্নের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। হেডেনহেইমের বিপক্ষে বায়ার্নের প্রাক মৌসুম ম্যাচেই দেখা যেতে পারে ইংলিশ অধিনায়ককে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার শেষ 2 মৌসুমের নানা অজানা ঘটনা সামনে আনবে অ্যামাজন প্রাইমের নতুন প্রামাণ্যচিত্র। 2024 সালে টানা 4 ম্যাচের হার, ক্লাব ছাড়ার কাছাকাছি চলে যাওয়া, স্ত্রী ক্রিস্টিনার সঙ্গে বিচ্ছেদের সময় ব্যক্তিগত সংকট এবং কেভিন ডি ব্রুইনার বিদায়, সব মিলিয়ে কঠিন এক সময়ের মধ্যে দিয়ে গেছেন স্প্যানিশ কোচ। সাফল্যের আড়ালে গার্দিওলার সেই সময়ের গল্পই তুলে ধরবে এই সিরিজ। মাঠে প্রতিপক্ষের কৌশল ভেঙে চুরে গুড়িয়ে দিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। সেই পেপ গার্দিওলাকেই একটা সময় লড়তে হয়েছিল নিজের জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর সঙ্গে। ম্যানচেস্টার সিটিতে তার শেষ 2 মৌসুমের অন্দরমহলের গল্প নিয়ে তৈরি হয়েছে অ্যামাজন প্রাইমের নতুন প্রামাণ্যচিত্র আ বিউটিফুল অবসেশন। প্রকাশের পর যেখানে সামনে আসবে সাফল্যের আড়ালে থাকা গার্দিওলার অস্থির সময়ের নানা ঘটনা।
2024 সালের শেষ দিকে টানা 4 ম্যাচ হারের পর পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে ক্লাবের পরিচালনা পর্ষদকে গার্দিওলা বলেছিলেন হয়তো এখানেই সব শেষ। শুধু মাঠের ব্যর্থতাই নয়, একের পর এক চাপ এসে ভর করেছিল তার উপর। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ, রদ্রির দীর্ঘমেয়াদী চোট, দলের বয়সী স্কোয়াড আর সাফল্যের পর নতুন করে দল গড়ার চাপ, সব মিলিয়ে অস্থির ছিল সিটি। কিন্তু সবচেয়ে বড় লড়াইটা চলছিল মাঠের বাইরে। দীর্ঘদিনের স্ত্রী ক্রিস্টিনা শেরার সঙ্গে বিচ্ছেদ তখন গার্দিওলার ব্যক্তিগত জীবনকে ওলটপালট করে দিয়েছিল। প্রতিদিন খেলোয়াড়দের সামনে দাঁড়িয়ে দলকে পথ দেখালেও ভেতরে ভেতরে নিজেই ছিলেন ভেঙে পড়া একজন মানুষ। তার দীর্ঘদিনের সহযোগী মানেল এস্তিয়ার্তের বক্তব্যেও উঠে আসবে সেই সময়ের চিত্র। খেলোয়াড়রা বুঝতে পারছিলেন পেপ বদলে গেছেন। তিনি ছিলেন বিষণ্ণ, মানসিক চাপে এবং আগের চেয়ে অনেক বেশি নীরব। আর তার এই পরিবর্তনের কারণটি জানতেন একমাত্র এস্তিয়ার্তে। 2024 সালের ডিসেম্বরে জুভেন্টাসের কাছে হারের পর খেলোয়াড়দের সামনে নিজের ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন কথাগুলো খুলে বলেছিলেন গার্দিওলা। জানিয়েছিলেন তিনি এখনও তার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীও তাকে ভালোবাসেন, কিন্তু তাদের সম্পর্কের সেই অদৃশ্য টানটা আর নেই। ভালোবাসা রয়ে গেছে, মানুষটিও রয়ে গেছে, শুধু একসঙ্গে পথ চলার সেই অনুভূতিটাই যেন হারিয়ে গেছে। আর সেই ব্যক্তিগত শূন্যতা নিয়েই প্রতিদিন সিটির ড্রেসিং রুমে দাঁড়িয়েছেন গার্দিওলা। হয়তো এ কারণেই পরাজয়ের পর খেলোয়াড়দের উদ্দেশ্যে তার কথাগুলো হয়ে উঠেছিল আরও কঠোর। নিজের ডিভোর্স, পরিবার থেকে দূরে থাকা আর ব্যক্তিগত কষ্ট একপাশে সরিয়ে তিনি দলের জন্য কাজ করছেন। তবু এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না বলে জানিয়ে দিয়েছিলেন গার্দিওলা। এমনকি সতর্ক করেছিলেন পারফরম্যান্স না বদলালে তারা পেতে পারে নতুন কোচ। এরপর আসে আরেকটি কঠিন বিদায়, কেভিন ডি ব্রুইনা। সিটির হয়ে 10 বছরে 16টি ট্রফি জেতা বেলজিয়ান তারকার বিদায় গার্দিওলার জন্য ছিল জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। ডি ব্রুইনার চলে যাওয়ার কথা বলতে গিয়ে আবেগ সামলাতে পারেননি তিনি। তবু ভবিষ্যতের জন্য নির্মম সিদ্ধান্ত নিতেই হয়েছে। ডি ব্রুইনার শূন্যতা পূরণে সিটিতে আসেন রায়ান শেরকি। শুরুতে যার আচরণ নিয়ে প্রশ্ন ছিল, পরে সেই শেরকিই হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শেষ পর্যন্ত গার্দিওলা থেকেছেন, দলকে আবার গুছিয়েছেন, নতুনদের জায়গা করে দিয়েছেন। কিন্তু সিটির শেষ অধ্যায়টা তাই শুধু ট্রফি, হার কিংবা এক তারকার বিদায়ের গল্প নয়। প্রামাণ্য চিত্রটি সামনে আসার পর হয়তো আরও স্পষ্ট হবে মাঠে প্রতিপক্ষকে হারানোর অসংখ্য কৌশল জানা গার্দিওলাকে শেষ পর্যন্ত লড়তে হয়েছিল তার সবচেয়ে কঠিন প্রতিপক্ষের সঙ্গে, নিজের ভেতরের ভাঙনের সঙ্গে। নূরে জান্নাত, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। হেডিংলিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। হেডিংলি টেস্ট দিয়ে আবারও অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিচ্ছেন জো রুট। দায়িত্ব পাওয়ার পরপরই রাতে বাইরে থাকা নিয়ে বোর্ডের জারি করা কারফিউ সহ বেশ কিছু কঠোর নিয়ম দলের ওপর থেকে তুলে দিয়েছেন তিনি। তবে সতীর্থদের শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত না থাকার বিষয়েও সতর্ক করে দিয়েছেন। হেডিংলিতে হওয়া টেস্টের পরিসংখ্যানে আগে বল করা দলের জয়ের পাল্লা ভারী, তাই রুট টস জিতে নিশ্চয়ই সেই পথেই হাঁটবেন। এই টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। ইনজুরিতে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। তার পরিবর্তে নেতৃত্বে থাকবেন সালমান আলী আগা। ইংল্যান্ডের মাটিতে সবশেষ 3 দশক আগে টেস্ট জিতেছিল পাকিস্তান, এবার তাই সেই আক্ষেপ ঘোচাতে চাইবে তারা। তবে সিরিজ শুরুতেই বাবরের অনুপস্থিতিতে ব্যাটিং লাইন আপের শক্তি বজায় রাখা নিয়ে বিপাকে পড়েছেন নির্বাচকরা। টপ অর্ডারে শান মাসুদ ও মিডল অর্ডারে সৌদ শাকিলকে রাখা হলেও টেইল এন্ডারদের ব্যাটিংয়ে ঘাটতি কমাতে আমির জামালকে রাখা হতে পারে প্রথম টেস্টের একাদশে। আঙুলের ফ্র্যাকচার থেকে পুরোপুরি সেরে উঠেছেন শান মাসুদ। ডারউইন টেস্টে আইসিসির নিয়ম ভেঙে বড় শাস্তির মুখে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের দাবি, স্লো ওভার রেটের জন্য $44,000 জরিমানা হতে যাচ্ছে স্মিথ কামিন্সদের। টেস্টের তৃতীয় দিনে 4 ওভার কম বোলিং করেছে অজিরা। আইসিসির নিয়মে স্লো ওভার রেটের শাস্তি হিসেবে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি এর 5% জরিমানা করা হতে পারে অজিদের। অর্থাৎ
4 ওভার কম করার জন্য পুরো দলের ম্যাচের ফিয়ের 20% জরিমানা করতে পারে আইসিসি। সেই হিসেবে একাদশের প্রত্যেক খেলোয়াড়ের $20,000 ম্যাচ ফিয়ের মধ্যে জরিমানা গুনতে হবে $4,000। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 পয়েন্টও কাটা যেতে পারে। আবারও ফিরব দেশের খেলাধুলার খবরে। ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন সহ ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বগুড়া বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ। বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্রিকেট, সাঁতার, স্কেটিং, বাস্কেটবল ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য মোট 50 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক বক্তব্য দেন। শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা দেন। বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করা শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানেরও সুনাম বয়ে আনে। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।